ওয়েলকাম টু মুনমুনি ক্লাসরুম। আমরা করছি ডাব্লিউবিএইচ নয়, কোশ্চেন ব্যাংকের সেট 3 আজকে ক্লাস 11-এর। বলছে কি আদর্শ গ্যাসের যে লেখচিত্র অনুসারে চক্রীয় প্রক্রিয়া ঘটেছে পরাবর্ত প্রক্রিয়া। তাহলে এখানে এক্স ওয়াই জেড আর জেড এক্সের মধ্যে কী কোনটা কী মাধ্যমে সংগঠিত হয়েছে সেটা লিখতে হবে এই প্রক্রিয়ায়। প্রথমেই হচ্ছে এক্স ওয়াই এই পরিবর্তনের আয়তনটা স্থির আছে, তাই এটা আইসোকোরিক। ওয়াই জেডের চেঞ্জ হয়েছে বলে পরাবর্ত, আর জেড এক্সের মধ্যে কোনো উষ্ণতা চেঞ্জ হয়নি, তাই এটা সমুষ্ণ প্রক্রিয়া। নেক্সট 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে টি বলে দিয়েছে। 5 লিটার আয়তনের একটি সিলিন্ডার থেকে 4 কেজি হিলিয়াম গ্যাস সিলিন্ডারের ছিদ্র দিয়ে বেরিয়ে এলো। বাইরের চাপ মানে অন্তিম চাপ 1 atm হলে কিন্তু তাহলে প্রাথমিক চাপটা আমার P1টা বের করে নিতে হবে। P ইকুয়াল টু আমরা কি জানি, P ইকুয়াল টু nRT/v। এখানে ভ্যালুগুলো পুট করে দেওয়া হলো, করলে পরে আসছে 4920 atm। ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, মাইনাস nRT 1 মাইনাস P2/P1, সেটাই ফেলে দিলাম। তাহলে পরে আসছে 2000 বলছি 24963693 জুল। এখানে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, মাইনাস 2493.693 কিলো জুল। অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট কোশ্চেন। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। CF3(3n) যৌগে n এর নিঃসঙ্গ ইলেকট্রন থাকা সত্ত্বেও এর কোনো ক্ষারকত্ব নেই, কেন? বলছে CF3(3n) যৌগে n এর নিঃসঙ্গ ইলেকট্রন উপস্থিত থাকলেও CF3 মাইনাস প্রভাবের দরুন n পরমাণু ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ফলে ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের লভ্যতা বা দান করার প্রবণতাও অত্যন্ত হ্রাস পায়। ফলে CF3(3n) যৌগে n এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিত থাকা সত্ত্বেও যৌগটির কোনো ক্ষারকত্ব নেই, কারণ সবটাই তো এই CF3 মাইনাসের প্রভাব টেনে নিচ্ছে। ফলে নিঃসঙ্গ দান করার প্রবণতা কমে যাচ্ছে, লভ্যতা কমে যাচ্ছে, সেই কারণে ক্ষারকতা নেই। পরেরটা, অ্যাসিডিক অ্যাসিড অপেক্ষা ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হয় কেন? দেখো, অ্যাসিডিক অ্যাসিডে CH3 গ্রুপের প্লাস আয়ের দরুন COOH গ্রুপের OH বন্ধনী পোলারিটি হ্রাস পায়, ফলে এর অ্যাসিডিটিও হ্রাস পায়। কিন্তু ফর্মিক অ্যাসিড COOH এর বর্তমান H পরমাণুর এইরূপ কোনো প্লাস আই প্রভাব না থাকায় COOH গ্রুপের OH বন্ধনীর পোলারিটি হ্রাস পায় না, ফলে তুলনামূলকভাবে সহজেই O বন্ড H বন্ধন বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করে। তাই অ্যাসিডিক অ্যাসিড অপেক্ষা ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হয়। পরের কোশ্চেন, আইউপ্যাক নাম লিখতে দিয়েছে। দেখো, প্রথমটা আইউপ্যাক নাম আছে পেন্ট 1in4আইন। পেন্ট 1in4আইন কেন হয়েছে? যদি নাম্বারিং করো ডবল বন্ড আর ট্রিপল বন্ড দুদিকেই সেম নম্বর পাচ্ছে, তাহলে ডবল বন্ডে কম নম্বর দেবো, ট্রিপল বন্ড দিয়ে নাম শেষ হবে 1 2 3 4 5। তাই পেন্ট একে ইন আছে মানে হচ্ছে 1in, তাহলে 1 2 3 4, 4-এ আইন আছে বলে 4আইন। পরেরটা হবে 2-ক্লোরোসাইক্লোহেক্সানোন। এটা হচ্ছে সাইক্লোহেক্সানোন, তার 2 নম্বর কার্বন, এটা যে 1 নম্বর ধরে এটা 2 নম্বর কার্বনে Cl আছে, তাই 2-ক্লোরো। পরের কোশ্চেনটা আগেও ছিল, আবার রিপিট হয়েছে। ইথেনের ইক্লিপ্সড ও স্ট্যাগার্ড কনফর্মেশনের মধ্যে কোনটি অধিক স্থায়ী ও কেন? ইথেনের ইক্লিপ্সড ও স্ট্যাগার্ড কনফর্মেশন দুটো তো আমরা লিখে দিয়েছি। এখানে বলছি ইথেনের ইক্লিপ্সড কনফর্মেশনে প্রতি জোড়া CH বন্ধন, অর্থাৎ এই যে CH বন্ধনগুলোর মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, কারণ ওই দুটোর মধ্যে কৌণিক দূরত্ব হচ্ছে 0 ডিগ্রি। আর স্ট্যাগার্ডে এই বিকর্ষণ সবচেয়ে কম, কেন এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 60 ডিগ্রি, মানে কৌণিক দূরত্ব সবচেয়ে বেশি হচ্ছে। ফলে এদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হওয়ার জন্য এই স্ট্যাগার্ড কনফর্মেশনটা অধিক স্থিতিশীল, অন্ত ইক্লিপ্স থেকে স্ট্যাগার্ড বেশি স্থিতিশীল। পরে দেখো, বিউট-2ইন থেকে বিউট-2,3 ডাইঅল প্রস্তুত করতে হবে, মানে ডবল বন্ডটা ভেঙে সেখানে দুটো করে OH গ্রুপ আনতে হবে। OH গ্রুপ আনলেও কীভাবে না, আমরা একটাভাবে করে দিয়েছি, লঘু শীতল ক্ষারীয় কেমনোফোর দিলে পরেই ডবল বন্ডের দুটো ভেঙে যাবে, সেখানে একটা করে OH গ্রুপ চলে আসবে। পরেরটা, ইথিলিন থেকে প্রোপেন বা ইথিলিন নয়, অ্যাসিটিলিন থেকে প্রোপেন। এখানে দুটো কার্বনের 3টে কার্বন আছে, কার্বন সংখ্যা বাড়াতে হবে। তাহলে প্রথমে কী করছি, সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিয়েছি, বা NaNH2 তরল অ্যামোনিয়া দিলেও হতো, তৈরি হবে সোডিয়াম অ্যাক্রিলাইট। সেখানে CH3 দিয়েছি, প্রোপাইন তৈরি হয়েছে, নিকেল চূর্ণ হাইড্রোজেন আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, প্রোপেন হয়ে গেল।
পরেরটা, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস উপকারী কিন্তু টপোস্ফিয়ারে ওজোন গ্যাস ক্ষতিকারক কেন? দেখো, ভূপৃষ্ঠের 15 কিমি থেকে 35 কিমি উচ্চতা পর্যন্ত ওজোন গ্যাসের আস্তরণকে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার বলে। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির বেশিরভাগ অংশই এই স্তরে শোষিত হয়, কারণ এই রশ্মি ওজোন উৎপাদন ও বিয়োজনে ব্যয়িত হয়। ওজোন স্তর না থাকলে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির সমস্ত অংশই পৃথিবী পৃষ্ঠে পৌঁছত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুকে এত উত্তপ্ত করতে, যা জীবজগতের বা স্থল বা জলভাগের উদ্ভিদ প্রাণীর অস্তিত্বকে বিপন্ন হয়ে পড়ত। আবার টপোস্ফিয়ারে যে ওজোন অবস্থিত তা গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করে, ফলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে ওজোন গ্যাসের অবদান প্রায় 7 থেকে 8%। গ্রিন হাউস প্রভাবে ভূপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে বরফ পড়ে যাবে। উষ্ণতা বৃদ্ধিতে সাইক্লোন, টাইফ্লোন, সুপার টাইক্লোন, টর্নেডো ঝড়গুলো আরও বিধ্বংসী হবে এবং জীবকুল উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বিলুপ্ত হবে, ফলে ইকোসিস্টেমের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই টপোস্ফিয়ারে ওজোন গ্যাস আমাদের জন্য ক্ষতিকারক। চলো পরের কোশ্চেনে, CO2 গ্যাস তুলনায় CO গ্যাস বিষাক্ত কেন ব্যাখ্যা করো। দেখো, কার্বন মনোক্সাইড অর্থাৎ CO হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে। এই যৌগটি অক্সি হিমোগ্লোবিন অপেক্ষা 300 গুণ বেশি স্থায়ী, ফলে কার্বক্সি হিমোগ্লোবিনের গাঢ়ত্ব 3 থেকে 4% হলেই বেশি হলে রক্তে অক্সিজেন বহন ক্ষমতা খুব কমে যায়, ফলে অক্সিজেন অভাবে সেই প্রাণীর মৃত্যু ঘটে। CO2 এই হিমোগ্লোবিনের মতো এরকম সুস্থির কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করতে পারে না, ফলে এটা এত বিষাক্ত নয়। পরের কোশ্চেন, মৃত্তিকা দূষণের কারণ লেখো। বিভিন্ন শিল্প কারখানা থেকে বজ্র পদার্থ মাটিতে ফেললে মাটি দূষিত হয়। এছাড়া পৌর প্রতিষ্ঠান কর্তৃক বজ্র পদার্থগুলি বড় রাস্তার ধারে বা নির্দিষ্ট কিছু স্থানে স্তূপ করে রাখা হলেও মাটি দূষিত হয়। দুটো কারণ দিয়ে লিখে দিয়েছি আমরা, একটা বলেছিল। পরেরটা, এটা একটা 2 এর কোশ্চেন। 3FeS + 4H2O উভমুখী 4Fe3O4 + 4H2 বিক্রিয়ার সাম্য দেওয়া KP-KCর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। KP কি জানি আমরা, KP KC RT⁴ ডেলের মানে গ্যাসীয় বিক্রিয়ত পদার্থের অনুসংখ্যা, বিক্রিয়ত পদার্থ একটাই রয়েছে, মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের অনুসংখ্যা একটাই রয়েছে। এদের সলিড, এটা দুটো ধরা হবে না, তার মানে 4 - 4 0, তার মানে KP কি হবে এখানে, KC হবে। পরেরটা, একটা উদাহরণ দিতে পারি যেখানে KP KC KX। এটা বিক্রিয়া খুব সহজ বিক্রিয়া, H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস উভমুখী 2HCl গ্যাস। পরে চলে আসছি আমরা অথবার কোশ্চেনটায়। দেখো, 2SO2 + O2 উভমুখী 2SO3, এটা সাম্যাবস্থায় নির্দিষ্ট উষ্ণতায় বদ্ধ পাত্রে রাখা হয়েছে। সাম্যাবস্থায় CO2 এবং অক্সিজেন গ্যাসের অংশ দেখো এতটিয়াম বলে দিয়েছে, তাহলে সাম্যাবস্থায় SO3 অংশচাপ কত হবে। দেখো, এইটা আমরা ওইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানটাতে আমরা করেছি, দেখো দেখিয়েও দিয়েছি যে ক্যালকুলেশনটা করা হয়েছে, সেখানে কেপিটাও অজ্ঞাত আর পার্সিয়াল পিছনে বেটা বের করতে হয়েছে সেটাও অজ্ঞাত। দুটো অজ্ঞাত রাশি থাকায় একটা ইকুয়েশন দুটো অজ্ঞাত রাশি, ফলে এটা সমাধান করা যাবে না। এটা খুব ভুল আছে। বাট অসলিড লৌহকরণ সূত্রটি লেখো। কি বলছি, স্থির উষ্ণতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষী পদার্থের দোবনে তড়িৎ বিশ্লেষীটির আয়নায়ন বা বিয়োজন মাত্রা দোবনের গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। এটা হচ্ছে অসওয়াল্ডের লৌহকরণ সূত্র। পরে একটা অঙ্ক আছে বিয়ের, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.1 N নর্মাল অ্যাসিটিক অ্যাসিডের pH গণনা করো। কি দেওয়া আছে, K দেওয়া আছে। আমরা কি জানি, pH = ½ pK - ½ log C। এবার মানগুলো বসিয়ে pK মানে মাইনাস log of K, সেটাই করেছি। করলে আসে 2.87, অর্থাৎ pH হবে 2.87। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং খুব তাড়াতাড়ি আমি পার্ট 2টাও নিয়ে আসবো।